বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাহফুজুর রহমান সরকার, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা নতুন একটি অধ্যায় আলোচনা করব, অষ্টম অধ্যায় বাংলাদেশের জলবায়ু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই নতুন অধ্যায়টি থেকে যা শিখতে পারবো, বৈশ্বিক উষ্ণায়নের সংজ্ঞা বলতে পারবো, গ্রিন হাউস গ্যাসগুলোর নাম বলতে পারবো, গ্রিন হাউস প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করতে পারবো, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব আমরা আলোচনা করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই পড়াশোনার টেবিলে বই খাতা নিয়ে বসে আছো। সুন্দর করে আজকে আলোচ্য বিষয়গুলো উঠে নাও। আজকের পাঠের আলোচ্য বিষয় 1 2 বৈশ্বিক উষ্ণায়নের ধারণা, বৈশ্বিক উষ্ণায়নের কারণ, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব, বৈশ্বিক উষ্ণায়নের প্রতিরোধ। শিক্ষার্থীবৃন্দ, আমরা 21 শতকের দ্বিতীয় দশকে অবস্থান করছি। আমরা এখন যান্ত্রিক সভ্যতার চরম উন্নত পর্যায়ে অবস্থান করছি। এই যান্ত্রিক সভ্যতায় বিশেষ করে আমাদের একটি নতুন সমস্যা ক্রিয়েট করেছে, সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়ন জানার আগে আমরা একটু জেনে নেই যে দেখো, আমরা একটা প্রকৃতির সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি। এই প্রাকৃতিক পরিবেশটা গঠিত হয়েছে মূলত মাটি, পানি, সবুজ গাছপালা, এছাড়াও সূর্য আলো প্রভৃতির সময়ে একটা সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই সুন্দর পরিবেশটি একটি নতুন সমস্যার কারণে বিপন্ন হতে চলছে। সেই সমস্যাটা কি? সেই সমস্যাটা হলো বৈশ্বিক উষ্ণায়ন। আসলে বৈশ্বিক উষ্ণায়ন ধারণাটি অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত একটি বর্তমান সময়ে আলোচিত একটি ধারণা। আমরা দেখতে পাই, যদি তোমরা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করো, দেখো একদিকে আমরা প্রকৃতির মধ্যে কি রকম বিপর্যয় লক্ষ্য করা যাচ্ছে, যে একদিকে এই বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে একদিকে মরুকরণ দেখা দিচ্ছে, অন্যদিকে আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের ধরিত্রীর মধ্যে বা পৃথিবীর মধ্যে আঘাত হানছে। এখান থেকে আমরা বৈশ্বিক উষ্ণায়নের বিভিন্ন লক্ষণ প্রকাশ দেখতে পাচ্ছি আর কি। এরপরে এখন আমরা আসি যে আসলে বৈশ্বিক উষ্ণায়নটা কি। বৈশ্বিক উষ্ণায়নের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে। দেখো, আমাদের পৃথিবীটা সূর্যের একটি গ্রহ। সূর্যের গ্রহগুলোর মধ্যে পৃথিবীতে একমাত্র জীবন ধারণের জন্য আদর্শ, এবং এই পৃথিবী বিভিন্ন কারণে আজকে উত্তপ্ত হচ্ছে। পৃথিবীকে ঘিরে কতগুলো গ্যাসীয় আবরণ আমাদের চারপাশে চাদরের মতো আবদ্ধ হয়ে আছে। এই গ্যাসীয় আবরণটাকেই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউসটা কি তোমরা অনেকেই জানো যে শীত প্রধান দেশে যে তীব্র শীত বা শৈত্যপ্রবাহের হাত থেকে রক্ষার জন্য কাঁচের তৈরি যে সবুজ বৃক্ষকে রক্ষার জন্য যে কাঁচের তৈরি ঘর নির্মিত হয়, সেটাকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। এই গ্রিন হাউস মূলত কাঁচের তৈরি। আমরা জানি কেন এই কাঁচের তৈরি ঘর তৈরি করা হয়, যে কাঁচ তাপের কুপরিবাহী। কাঁচের মধ্য দিয়ে তাপ সহজে প্রবেশ করতে পারে, কিন্তু বের হতে পারে না। যার কারণে আমাদের পৃথিবী প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে। এই উত্তপ্তের কারণে মূল রয়েছে হলো গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসগুলোর আমরা একটু পরিচয় জানি। তাহলে একটু সংজ্ঞায় বলি যে গ্রিন হাউস গ্যাস কি। যদি তোমাদের প্রশ্ন আছে গ্রিন হাউস গ্যাস বলতে কি বুঝো, যে গ্রিন হাউস গ্যাস হলো পৃথিবীর পৃষ্ঠকে উত্তপ্তকারী কতগুলো বায়ুমণ্ডলের গৌণ গ্যাস, যেগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠকে প্রতিনিয়ত উত্তপ্ত করছে। এগুলোকে তাপবৃদ্ধিকারক গ্যাসও বলা হয়। গ্রিন হাউস গ্যাসগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা প্রাকৃতিক গ্যাস আর হচ্ছে মানব সৃষ্ট গ্যাস। প্রাকৃতিক গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, ওজোন গ্যাস। মানব সৃষ্ট গ্যাস হলো সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, দ্যাটস মিন HCFC, হ্যালোন। এগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। অত্যন্ত আতঙ্কের বিষয় যে আমাদের পৃথিবীতে বর্তমানে এই গ্রিন হাউস গ্যাসগুলোর গত শতাব্দীতে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যেমন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে
25 ভাগ, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে 19 ভাগ, মিথেনের পরিমাণ বেড়েছে 100 ভাগ। এভাবে এই যে বৃদ্ধির ফলে আমাদের এই পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে এবং যার ফলে আমাদের পরিবেশের ভারসাম্য ব্যাহত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব গুলো জেনে নিব। যে বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মানব সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণ একটু দেখি, প্রসাধন, জলীয় বাষ্প। তো আমরা জানি যে তোমরা ক্লাস 8-এ কিন্তু বিজ্ঞান বইয়ে পড়েছো যে প্রসাধনকে নেসেসারি ডেভিল বলা হয়, কারণ এটা উদ্ভিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় অথচ ক্ষতিকর একটা বিষয়। অতিরিক্ত প্রসাধনের ফলে গাছ কিন্তু মরে যেতে পারে, তো যার ফলে মরুকরণ সৃষ্টি হতে পারে। এরপরে আমাদের আরেকটা প্রাকৃতিক দুর্ঘটনা হচ্ছে, এটা হচ্ছে অগ্নুৎপাত। আমাদের মাটির নিচে যে গ্যাস আছে সেগুলো লার্ভা আকারে জ্বালামুখ দিয়ে বের হয়, এটাকে বলা হয় অগ্নুৎপাত। এই অগ্নুৎপাতের ফলে যে কি হচ্ছে, আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে, যেটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এরপরে আসি দাবানল। দাবানল কি? তোমরা জানো যে দাবানল একটা প্রাকৃতিক দুর্যোগ, যে প্রাকৃতিক কারণে তীব্র দাবদাহের ফলে, অর্থাৎ প্রচন্ড গরমে গাছের ডালফলা, শুকনো ডালফলা যখন সংঘর্ষ হয় তখন বনে আগুন লেগে যায়। এই ঘটনাটাই হলো দাবানল। দাবানলের কারণে আমাদের কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যায়। এটা আমাদের পরিবেশের জন্য একটা মারাত্মক হুমকি। বিশেষ করে এরপরে আসেন তাপমাত্রা বৃদ্ধির প্রাকৃতিক কারণগুলো আমরা এক নজরে দেখে নিই, যে অগ্নুৎপাত, দাবানল, প্রসাধন, এই তিনটা হচ্ছে আমাদের বৈশ্বিক উষ্ণায়নের প্রাকৃতিক কারণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মানব সৃষ্ট কিছু গ্যাসের কথা জানবো। যে মানব সৃষ্ট গ্যাসের মধ্যে দেখো, আমরা মানুষ আধুনিক সভ্যতা, একটা কথা বলা হয় থেকে যে আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আসলে সত্যি আমাদের যান্ত্রিক সভ্যতার চরম উৎকর্ষ সাধিত হয়েছে। আমরা আজকে বিশ্বায়নের এক মহা উন্নয়নের সমীকরণে অবস্থান করছি, যেটা যার ফলে আমাদের এই যে উন্নয়নের ধারাকে প্রভাবন বা ঠিক রাখতে আমাদের শিল্পায়ন, নগরায়ন এগুলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমরা অপরিকল্পিতভাবে আমরা ইট ভাটা তৈরি করতেছি। এই ইট ভাটা কালো ধোঁয়া, যেটা কার্বন ডাই অক্সাইড নির্গত করে, যেটা আমাদের পরিবেশের জন্য পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। এরপরে আসেন যে আমরা দেখি যে আমাদের ঢাকা শহরের কথা চিত্র লক্ষ্য করি, ঢাকা শহরে প্রতিদিন 3 থেকে 4 লক্ষ গাড়ি যাওয়া আসা করে ঢাকা শহরের মধ্যে। তো এই যে গাড়িগুলো, লাইনের পর লাইন ভেহিকলস গুলো, সেগুলো আমাদের কার্বন মনোক্সাইড নির্গত করে এবং এটা একটা বিষাক্ত গ্যাস, এটা আমাদের পরিবেশের ক্ষতিকর জন্য চরম একটা দায়ী। এরপরে আসেন কলকারখানার ধোঁয়া, কালো ধোঁয়া ও বর্জ্য। আমরা দেখতে পাচ্ছি যে এখানে গার্বেজ বা বিভিন্ন বর্জ্য যেখানে সেখানে ফেলা হচ্ছে। তো এই ঘটনাগুলো আমাদের পরিবেশকে মারাত্মকভাবে বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে, যেটা আমরা কখনো আধুনিক যুগের সচেতন নাগরিক হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। তো এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। এরপরে আমাদের আরেকটা কারণ হচ্ছে পরিবেশ বিপর্যয়ে মহাসমুদ্র। আজকে মহাসমুদ্রের পানি কিন্তু দূষিত হচ্ছে। কিভাবে? যে তোমরা লক্ষ্য করো, মহাসমুদ্রকে কিন্তু বলা হয় পৃথিবীর ফুসফুস। কেন? মহাসমুদ্র হচ্ছে আমাদের পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা মহাসমুদ্র, সাগর, নদী, খাল, বিল ভরাট, বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমাদের খাল, বিল, নদী নালা, এগুলা পুকুর, এগুলা ভরাট হচ্ছে, অর্থাৎ জলাশয়গুলো ভরাট হওয়ার ফলে এটি আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণের জন্য কোনো কার্যকর উপাদান থাকছে না এবং জলবায়ু পরিবর্তন দিন দিন এই কারণে। এছাড়াও মহাসমুদ্রে আজকে নিক্ষেপ করা হচ্ছে পারমাণবিক তেজস্ক্রিয় পদার্থ এবং উন্নত দেশগুলো কি করছে, যে তাদের পারমাণবিক যে চুল্লি আছে সেগুলোর যে বজ্র, সেগুলো মহাসমুদ্রের সাথে কানেকশন করে দিচ্ছে। এছাড়াও প্লাস্টিক, তারপরে পলিথিন এবং বিভিন্ন জাহাজ, তারপরে হচ্ছে জলযান, এগুলোর ফলে যে ট্যাঙ্কার বা তেলবাহী জাহাজগুলো অনেক সময় দুর্ঘটনার ফলে
করে আমাদের পানি দূষিত করে, যার কারণে আমাদের পরিবেশের মারাত্মক একটা বিপন্ন হয়ে যায়। এরপরে আসে বৃক্ষ নিধন ও বনজার। বৃক্ষ নিধন ও বনজার কি, যে আমরা নির্বিচারে আমরা আজকে বৃক্ষ নিধন করছি। বৃক্ষ আমাদের পরম বন্ধু। গাছপালা আমাদের কি দেয়? কাঠ দেয়, জ্বালানি দেয় এবং আমাদের অক্সিজেন সরবরাহ করে, যেটা আমাদের বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে পরিবেশের মূল উপাদান হলো দুইটা গুরুত্বপূর্ণ উপাদান, একটা হলো নাইট্রোজেন আর অক্সিজেন। এই যে বৃক্ষ নিধন ও বনজার করার ফলে আমাদের বায়ুমণ্ডলে যে ওজোন স্তর আছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, বিশেষ করে ট্রপোমণ্ডল মানে বায়ুমণ্ডলের একটা নিকটতম স্তর, এর গভীরতা 12 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এরপরে আছে স্ট্রাটোমণ্ডল, এরপরে আছে ওজোন স্তর। ওজোন স্তরের গভীরতা হচ্ছে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই যে ওজোন স্তর কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওজোন স্তর কি, আমাদের পৃথিবীর জীবজগৎকে রক্ষার জন্য একটা ফিল্টার বা একটা আমাদের ছাঁকনি হিসাবে কাজ করে। যে সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মি, এটা প্রকৃতিতে ধেয়ে আসছে কেন? এই যে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃক্ষ নিধনের ফলে, যার ফলে আমাদের বন উজাড় করার ফলে আমাদের মরুকরণের দিকে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং প্রাকৃতিক পরিবেশ আরো ভয়ানকভাবে বিপর্যয় হয়েছে। এরপরে আসেন যে মহাসমুদ্রের দিকে যে বজ্র নিক্ষেপ করা হয়েছে, এটা তো আমরা জেনেছি যে পৃথিবীর ফুসফুস বলা হয়। এটা প্রাকৃতিক তাপমাত্রা নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দূষিত বাষ্প ওজোন স্তরে ক্ষতিকারক গ্যাস সৃষ্টি করছে, যেটা আমাদের খুবই অনাকাঙ্ক্ষিত বিপর্যয় ডেকে আনছে। বৃক্ষ নিধনের ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে আসেন যে আমরা আমাদের যে কৃষি, আমাদের বাংলাদেশ অর্থনীতির প্রধান ভিত্তি হল কৃষি। কৃষকরা হাইব্রিড জাতের ফসল উৎপাদন করার জন্য রাসায়নিক সারের অবাধ ব্যবহার করছে, যেটা আমাদের পরিবেশের জন্য কাম্য নয়। কেননা এই রাসায়নিক সার আমাদের থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ বায়ুর সাথে মিশে আমাদের বায়ুমণ্ডল দূষিত হচ্ছে। এরপরে আসেন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অ্যারোসেল। এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা বিষয়, কারণ অ্যারোসেল থেকে এই সিএফসি এই গ্যাসগুলো নির্গত হয়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে রেফ্রিজারেটর থেকেও আমাদের সিএফসি গ্যাস নির্গত হয়। প্লাস্টিক, যেটা কয়েক হাজার বছর মাটির নিচে পড়ে থাকলে যেটা পচে যায়, এটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়। এই সকল উপাদান থেকে হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন নির্গত হয়, যেটা আমাদের বায়ুমণ্ডলকে ক্ষতিগ্রস্ত করছে। এবার আসি যে ক্ষতিগ্রস্ত ওজোন স্তর। আমি একটু আগে বলেছি যে ওজোনটা কি, ওজোন একটা বায়ুমণ্ডলের একটা স্তর বা গ্যাস। অক্সিজেনের 3টা অণু মিলে এই ওজোন স্তরটা গঠিত হয়। এটা মানুষের জন্য, আমাদের জীবদেহের জন্য, পৃথিবীর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তর। এই স্তর হল গভীরতা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আপনারা জানেন যে এই স্তরে বিশেষ করে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এই গ্যাসগুলো বৃদ্ধির ফলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো এগুলো নির্গত হয়ে আমাদের পৃথিবীতে বিপর্যয় ঘটাচ্ছে। এখন এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যে সমস্যাটা হবে, নাম্বার 1, 2 মেরু অঞ্চলে যে বরফগুলো সেগুলো গলে যাবে, যার ফলে ওখানে বন্যা হবে। তারপরে সমুদ্রের পানি যে উচ্চতা, স্বাভাবিক উচ্চতা, সেটা কয়েক গুণ বৃদ্ধি পাবে, যার ফলে নিম্নভূমি আমাদের বাংলাদেশের যেমন সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলো প্লাবিত হতে পারে, মালদ্বীপ সমুদ্র পানিতে তলিয়ে যেতে পারে। এছাড়াও যে দেশগুলো, বিশ্বের পৃথিবীর যে দেশগুলো নিচু ভূমি, জলাভূমি, সেগুলো প্লাবিত হবে। এর ফলে কি হবে, আমাদের জীববৈচিত্র্য বিলুপ্ত হবে। কেন? তোমরা জানো যে সমুদ্রের লোনা পানি আমাদের উপকূলীয় অঞ্চলে এসে পড়ে যাবে এবং সেখানে মানুষ, প্রাণী এবং জীবদের বেঁচে থাকার অস্তিত্ব সম্ভব হবে না। এরপরে আসেন যে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব আর কি হবে, যে খরা দেখা দিবে। খরা কি? সাধারণত অনাবৃষ্টি বা কারণে যে প্রকৃতির বিপর্যয়, সেটা হলো খরা। এটা আমাদের বাংলাদেশের উত্তর অঞ্চল কিন্তু খরা প্রবণ। এরপরে আসেন ফসল ক্ষতিগ্রস্ত হবে, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে প্রয়োজনে বৃষ্টিপাত হবে না। তারপরে হচ্ছে আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে। দেখা যাচ্ছে বর্ষাকালে বৃষ্টি হওয়ার কথা সেখানে হবে না, কিন্তু শীতকালে বৃষ্টি হচ্ছে, অথবা শীতকালটা বর্ষাকালের সময় হচ্ছে। এই যে ঋতুর একটা গরমিল দেখা যাবে, এটা আমাদের পরিবেশের জন্য বিপর্যয় এবং আমাদের কৃষি যে ফসল সেটা ফলাতে ব্যাহত হবে আর কি।
এরপরে আসেন জলজ প্রাণী ধ্বংস হয়ে যাবে। আমরা জানি যে এই জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশের অনেক মানে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে অলরেডি। আমরা জানি যে আজ থেকে কোটি বছর আগে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। আমাদের দেশের যে বিভিন্ন পাখপাখালি দেশীয় মাছ, তারপরে শকুন, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ আজকে আমাদের বিলুপ্তির পথে। এই যে জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষ করে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কিন্তু আমাদের এই জলজ এবং স্থলজ জীবদের উপর মারাত্মকভাবে ব্যাহত করবে। এটা আমাদের জন্য একটা হুমকি। এরপরে ঘূর্ণিঝড় হবে অকারণে, বিশেষ করে ঘূর্ণিঝড়, সাইক্লোন, সিডর, তারপরে আইলা, এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়গুলো সবসময় ঘটতে থাকবে। এরপরে জলোচ্ছ্বাস, আমরা জানি বাংলাদেশে 1970 সালে একটা প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাস হয়েছিল এবং 2007 সালে সিডর হয়েছিল। এই বিপর্যয়গুলো আমাদের আসতে থাকবে। এরপরে জলোচ্ছ্বাসের প্রভাবে লবণাক্ততা বৃদ্ধি পাবে, প্রাণহানি ঘটবে, জলাবদ্ধতা বৃদ্ধি পাবে, মাটির উর্বরতা শক্তি বিনষ্ট হবে। এরপরে আমাদের মানব দেহের উপর মারাত্মক কিছু প্রতিক্রিয়া লক্ষ্য করা যাবে। চর্মরোগ, ক্যান্সার হবে, এই যে হেপাটাইটিস বি, তারপরে আলসার এবং উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং বিভিন্ন ভাইরাস জনিত রোগের তৎপরতা বৃদ্ধি পাবে। তো এই অবস্থা আমাদের আসলে কারোই কাম্য নয়। এই অবস্থা মোকাবেলার জন্য আমাদের কি করতে হবে? আমাদের বৃক্ষরোপণ করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের পরিবেশ নিয়ে ভাবতে হবে এবং যে বিষয়ে যে জলবায়ু মোকাবেলায় বিভিন্ন যে সম্মেলন হয়েছে, সেই সম্মেলনের নীতিগত যে সিদ্ধান্ত হয়েছে সেগুলোর বাস্তব রূপ দিতে হবে, শুধু কাগজে কলমে থাকলে হবে না। এছাড়া আমাদের পৃথিবীকে মা বলে আমরা জানি যে পৃথিবীর মায়ের বলে আমরা লালিত পালিত হচ্ছি। এই মাকে যেভাবে যত্ন রাখলে মা খুশি হয় সেইভাবে আমাদের রাখতে হবে। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের পরিবেশ আইনগুলো মেনে চলতে হবে, আমাদের বৃক্ষরোপণ করতে হবে, সামাজিক উন্নয়ন কর্মসূচি আরো জোরদার করতে হবে, আমাদের যে পাঠ্যপুস্তকের যে সমস্যাগুলো এগুলো থেকে আমাদের শিক্ষার্থীদেরও অনেক করণীয় আছে, তোমরা এগুলো মেনে চলবে এবং আমাদের পরিবেশ যাতে দূষিত না হয় সেই বিষয়ে সতর্ক থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজ এ পর্যন্তই 1 এবং 2 পার্ট আমরা আলোচনা করলাম। 1 এবং 2 পার্টের আলোচনার উপর ভিত্তি করে আজকে আমাদের পাঠের মূল্যায়ন হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে আমরা এটা জানলাম যে পৃথিবী যে কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই তাপমাত্রা বৃদ্ধির কারণ গ্যাসগুলোর ফলে পৃথিবী যে উত্তপ্ত হচ্ছে, এটাই হলো বৈশ্বিক উষ্ণায়ন। এটাকে ইংরেজিতে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং। এরপরে বাংলাদেশকে দুর্যোগ প্রবণ দেশ বলা হয় কেন? আমরা জানি ভৌগোলিক ও অবস্থানগত কারণে বাংলাদেশকে দুর্যোগ প্রবণ দেশ বলা হয়। জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে বিশেষ করে জীবদেহ অবশেষের থেকে প্রাপ্ত যে জ্বালানিটা, বিশেষ করে আমরা জানি যে কয়লা, প্রাকৃতিক গ্যাস, এছাড়াও বিভিন্ন ধরনের যে জ্বালানিগুলো যেমন খনিজ তেল, অকটেন, পেট্রোল, এগুলো হলো জীবাশ্ম জ্বালানি হিসেবে পরিচিত। মরুকরণ কি? যে মরুকরণ জলবায়ু পরিবর্তনের একটা প্রত্যক্ষ ফসল। মরুকরণটা হলো যে প্রক্রিয়ায় সবুজ বনানী ধ্বংস হয়ে মরুভূমিতে পরিণত হয়, সে প্রক্রিয়াটাকে মরুকরণ বলা হয়। আমাদের বাংলাদেশের নির্বিচারে বন উজাড় করানোর ফলে ভয়ানকভাবে পরিবেশের বিপর্যয় হচ্ছে এবং মরুকরণ দেখা দিচ্ছে। গত শতাব্দীতে মিথেনের পরিমাণ কতবার বৃদ্ধি পেয়েছে? শিক্ষার্থীরা আমি বলেছি যে গত শতাব্দীতে মিথেনের পরিমাণ 100 ভাগ বৃদ্ধি পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সটে আলোচনা করব। নেক্সটে আমাদের থাকবে টপলেস 1 অধ্যায় 8 পার্ট 1 ও 2 এর উপর তোমরা সুন্দরভাবে 1 ও 2 পার্ট চর্চা করবে এবং বাসায় সুন্দর করে লিখবে। তো আজকে এ পর্যন্তই আমাদের পাঠ। তোমরা ভালো থেকো এবং করোনাকালীন সময়ে তোমাদের প্রয়োজনীয় যে স্বাস্থ্যবিধি মেনে চলো, এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।